এমন ডলার দিবে, এমন ডলার দিবে কল্পনাই করতে পারতেছে না। তবে আমার কেন যেন মনে হয় ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে, যেদিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আরেকটা ঘটনা ঘটবে। সেই ৭১-এর মতো ঘটনা আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। চীন বলেন, পাকিস্তান বলেন, এখানে কিছুই কোলাবেন, কারণ এটা টোটালি ৩ দিকে ভারত। আবার এক বাংলাদেশে এক অরিজিনাল কেসকি বান্দির বলা, অরিজিনালি শাহরিয়ার কবির নাকি কি যেন নাম, শাহরিয়ার ফারিয়ার নাকি যেন নাম, ওর বাপ জাহাঙ্গীর অরিজিনালি কেসকি বান্দির বলা। ওর মা ছিল কাজের বুয়া, ওর বাপে পেট বানাইছিল, তারপর ও জন্ম নিছে, ওর বাপ মায়ের বিয়ে দিয়ে দিয়েছিল। সেই জাহাঙ্গীর বলছে যে, ওই জাহাঙ্গীর বলে যে আমরাই ভারতকে খেয়ে ফেলব। মানে জামাত যারা করে এদের এদের চাপা মিথ্যাবাদী বট বাহিনী মনে করে বট বাহিনী দিয়ে আরো দখল করতে পারে। আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাইকে দিয়ে শুরু করি। ফরিদ ভাই, বাংলাদেশের তিস্তা মহাপরিকল্পনায় চীনের সম্ভাব্য যে অংশগ্রহণ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই প্রকল্পে বেইজিং এর সক্রিয়তা নয়াদিল্লির জাতীয় নিরাপত্তা ও কৌশলগত স্বার্থের জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। এই হচ্ছে বিষয়। এর মধ্যে আরো তথ্য আছে, সে বিষয়ে আমরা পরে আলোচনা করব। আপাতত আপনার কাছে আমার প্রশ্ন, এই তিস্তা ব্যারেজ ভারত যেভাবে উদ্বেগ প্রকাশ করছে চীন নিয়ে, শেষ পর্যন্ত কি এটা কি করা সম্ভব হবে? ফরিদ ভাই। ধন্যবাদ আপনাকে, সেই সাথে আরআই ভুইয়া সাহেব এবং আপনার আমজনতার দর্শকদের নমস্কার, সালাম এবং শুভেচ্ছা। আপনি যে শিরোনাম দিয়েছেন এবং আপনি যে সংশয় প্রকাশ করলেন আর যে পত্রিকার কথা বললেন, আর অন্যান্য জাতীয় পত্রিকায় নিউজটা আসে নাই, শুধু আমি ওটাতে দেখেছি। আমি হিন্দি পত্রিকা, ইংরেজি পত্রিকাও খুঁজেছি, সেখানে পাইনি। সেটা কতটুকু তারা সত্য মিথ্যা জানি না, তবে তাদের উদ্বেগ স্বাভাবিক। কারণ প্রতিবেশী একটি শক্তিশালী রাষ্ট্র, নাকের ডগায় এমনিতেই তারা ২ দিকে আছে, আবার এই দিকে ৩ দিকে হবে, ভারত উদ্বেগ প্রকাশ করতেই পারে। তবে এটা যদি ভারত উদ্বেগ প্রকাশ করে থাকে, এটা তাদের একটা চালাকি, তারা আসলে উদ্বিগ্ন নয়, অন্তত বাংলাদেশে। এটা তাদের একটা কৌশল এবং সাধারণ প্রতিক্রিয়া। আপনি এখানে তিস্তা ব্যারেজ আর উল্টা যে জায়গায় করবেন, কি হবে আমাকে বুঝাই বলেন। আমি বিজ্ঞানেরও ছাত্র না, আমি বাঁধ নিয়ে এত গবেষণা করি নাই, তবে আমার বেশ কয়েকটা দেশের কয়েকটা বাঁধ দেখার সুযোগ আমার হয়েছে এবং বাঁধ সম্পর্কে ইদানিং আরো বেশি জানি। আগে এই গত ৬ মাসে যা জানি, সারা জীবনে তা শিখি নাই। তো আমার মনে হয়েছে ভাটিতে বাঁধ দিলে আসলে কি হবে, প্রথম কথা সম্পর্কের যে গাইঠে পিড়িতে এটা কমাও, নইলে আমরা ১ পয়সাও দিব না। এটাও কিন্তু বলে দিয়েছে বলে শুনেছি। এবং এও বলেছে ভারতের সাথে তোমার কি সম্পর্ক আমাদের যায় আসে না, আমেরিকার সাথে তোমাদের সখ্যতা কমাইতে হবে। এটা চায়না বলেছে বলে আমি জানি। কারণ সব কাজেরই বিপরীত পার্শ্ব প্রতিক্রিয়া থাকে। এইখানে যেমন ভারত যেমন চায়নার মাতাব্বরি মেনে নিবে না, এটা সত্য, তেমনি চায়না কিন্তু আমেরিকার মাতাব্বরিও মেনে নিবে না, এটা তার চেয়ে বেশি সত্য। বাংলাদেশ চায়না এবং ভারতের বিরোধিতা করে, আপনার চ্যানেলও বলেছি, বহু চ্যানেলও বলেছি, আমেরিকার সাথে বিরোধিতা করলে আমরা জানি আমাদের না খেয়ে থাকতে হবে। কারণ ইউরোপ গার্মেন্টস নিবে না, আমেরিকা গার্মেন্টস নিবে না, আমরা ৩ বেলার জায়গায় ২ বেলা খাই থাকবো। আবার সৌদি আরব, মিডিল ইস্টের সাথে যদি আপনি টক্কর দেন, তাহলে আপনি ৫০ লক্ষ বা ৩০ লক্ষ মানুষ দুবাই ছাড়া সবগুলো ফেরত পাঠাবে, আপনি নিশ্চিত থাকেন। তাহলে আমরা ২ বেলা না খাই থাকবো। আবার কি বলেছিলাম যে যদি ভারতের সাথে পাঙ্গা নেই, আর ভারত যদি একটু পেকে বসে, কারণ ভারত তো নিরীহ প্রতিবেশী, পেকে নাও বসতে পারে, যদি পেকে বসে তাহলে কিন্তু আমাদের ৩ বেলা না খায় থাকতে হবে। আবার সেই লঙ্গরখানা বসাইতে হবে। ওই আজকে রোহিঙ্গাদের জায়গা দিচ্ছেন না ১৫ লাখ, তখন আমাদের এই ১৫ কোটি মানুষকে রোহিঙ্গার মতো তাম্বুতে থাকতে হবে। আর খাওয়া দাওয়া করার জন্য কবে জাহাজ আসবে, কবে কেউ খিচুড়ি পাকাবে, তারপরে খাইতে হবে।
আমি বারবার আপনাদের বলি, আমাদের ভাবির পোলারা, জামাতেরা, হেফাজতেরা, ভাবির মাইয়ারা, এমনকি এই দেশের রিক্সাওয়ালারাও মানে এমন একটা ভাব ধরছে, সেই বিএনপিরই একজন নেতার কথা উদাহরণ দেয়, কেসকি বান্দির পোলারা সুলতান খা হয়ে গেছে। মানে এমন একটা ভাব ধরেছে যে ভারত কিচ্ছু না এদের কাছে। ভারত মনে হয় সুদান, ভারত মনে হয় ইয়েমেনও না, ইয়েমেন তো মনে সুদান মনে করে, তারপর উগান্ডা মনে করে, এরকম দেশ বোধ মনে করতেছে আর কি, আমার ধারণা বাংলাদেশের মানুষজন। কিন্তু ওই যে বারবার বলি যে আমাদের দেশের মানুষের 14 গোষ্ঠীর বাপ দাদা 14 গোষ্ঠী খবর ভালো যে ভারতের মতো একটা নিরীহ প্রতিবেশী আর বৈদিক দর্শন ও সাহিত্যের রাষ্ট্র এবং সভ্যতা, এটা যদি পাকিস্তানের মতো হইতো না, এটা যদি আফগানিস্তানের মতো হইতো না, এটা যদি ইরান ইরাকের মতো হইতো না, এটা যদি একেবারে আমাদের সাথে মরসা এটা বলে আর কি আমাদের গ্রামে, বার্মাও যদি হইতো না, তাহলে বাংলাদেশের কপালে যে কি শনিটাই না ছিল সেটা এখনই বোঝা যাইত, 71 বুঝা যাইত। তো যারা ওই তিস্তা ব্যারেজ নিয়ে ভারতের সাথে ফাতরামি করতেছে, এরা নিজেরা তো ডুববেই, মরবেই, পুরো বাংলাদেশটাকে নিয়ে মরবে। মানে এদের এখনো কানে পানি যায় নাই, এখনো এদের আকল হয় নাই। এরা ওই পাকিস্তানি জজবায়, লিল্লাখর জজবায় এত ফালাফালি করতেছে যে পাকিস্তানের সারা ভাঙ্গা মাইর দিছে সারা জীবন ভারত, সেই পাকিস্তানি জজবাই আমাদের বাংলাদেশিরা যেভাবে চান্দা মাছের মতো, দারকিনা মাছের মতো, নয়া বানে নতুন পানি আসলে চান্দা মাছের মতো ফাল পারে, আর দারকিনা মাছ বেশি ফাল পারে, তিতপুড়ি বেশি ফাল পারে, ওইরকম ফালাফালি শুরু করেছে বানের পানির মতো নতুন পানি আসলে। কিন্তু জানা না, এগুলো জালের মধ্যে আগে পড়ে। আমাদের বাংলাদেশের এই দশা, তিস্তা ব্যারেজ আপনি কি করতে পারবেন ভারতের? এইখানে চীন এসে কিছু করতে পারবে? ভারত এটা মেনে নিবে? তারপর আবার পশ্চিমবঙ্গের যে মমতা বানুর সাহসে যারা ফালাফালি করেছে, মমতার ভাস্তি মনে করতেছে খালা এখনো বোধহয় ক্ষমতায় আছে, কিন্তু এখন যে শুভেন্দু দাস এটা ভুলে গেছে, এখন খালা চলে গেছে, দাদা ক্ষমতা এটা ভুলে গেছে, যে এখন চাইলেই কলকাতাকে আইএসআই এর ঘাঁটি বানানো যাবে না, সুযোগ নাই এরা, এটা ভুলে গেছে তারা। তো এই তিস্তা নিয়ে যে ফাতরামি শুরু হয়েছে আমাদের দেশে, এই দেশে রিক্সাওয়ালারা বলে আর লিল্লাখোর কয়টা মৌলবী পাল পারে রাস্তায় আর কয় যে ভারত দখল করে নিবে, এর চাইতে আর হাস্যকর কি থাকতে পারে? তবে এটা ঠিক যে বাংলাদেশকে নিয়ে একটা গেম খেলা হচ্ছে, যেখানে এই অঞ্চলটাকে, আমি আজ থেকে 7-8 বছর আগে লিখেছিলাম যে যেদিন আফগানিস্তানের যুদ্ধ থেমে যাবে সেদিন আমাদের অঞ্চলে যুদ্ধ হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে। আমি লিখছিলাম 15 বছর পরে হবে, কিন্তু 15 বছর যায় নাই, 7-8-9 বছর লাগলো, হয়ে গেছে। কেন যে হইতেছে বুঝতে, আমি এখন কথা বলতে ভয় পাই, এগুলো সত্য হয়ে যায়। তো আমি এই জন্য বলতে আরো ভয় পাইতেছি, যদি এই দেশে সত্যি সত্যি ভারতের সাথে বাংলাদেশের কোনো না কোনোভাবে যদি গন্ডগোল বেঁধে যায়, এই দেশে তো ভারতের যুদ্ধ করতে হবে না। আমি বারবার বলেছি, আপনার চ্যানেলেও বলেছি, আপনার এই কথাগুলো ইন্ডিয়াতে 2টা চ্যানেল আসছে, একটা আসার সময় তো সেই চ্যানেলে আপনার চ্যানেল গায়েব করে দিয়েছিল, এখন আবার আরেকটা চ্যানেলও আসছে। আবারও বলতেছি, জাস্ট ফুড চেইনটা কেটে দিবে, আমরা পালে পালে দলে দলে না খেয়ে মারা। তিস্তার ব্যারেজ ধুয়ে ধুয়ে সাইটা তিস্তার ব্যারেজ চাটতে হবে ভাতের বদলে। চায়না কবে কার পক্ষে নিজেরা সরাসরি ফিল্ডে নেমে যুদ্ধ করছে আমাকে বলেন? পৃথিবীর ইতিহাস আছে? নাই। যেদিন আমাদের সাথে লেগে যাবে, বাংলাদেশটাকে জাস্ট 3টা ভাগ করবে। অলরেডি ধর্মীয় নেতা অলরেডি চিটাগাং এর, আপনি জেনেছেন যে চিটাগাঙ্গে নিয়ে তারা মানচিত্র আঁকায় ফেলছে। শব্দটি নাই, এই বাংলাদেশের মৌলবী চামড়া নাই পীর, সরসিনার পীর, জামাত। কিন্তু একটা জিনিস বলে রাখি, ভারতের যেভাবে চুলকাইতেছে, বাংলাদেশ এত চুলকাইছে যে নিজেদের ঘাম নিজেরাই চুলকাইতেছে, বাংলাদেশ অস্তিত্ব নিয়ে টানাটানি পড়বে। এখন যদি ভারত বার্মার সাথে কোনো লিয়াজও করে, চিটাগাং তর আর রংপুর আমার, এই লিল্লাখর মাদ্রাসার পিল্লারা কই যাবে? আমি তো বুঝে উঠতে পারি না। চিটাগাং যদি কোন রকম বার্মা নিয়ে চলে যায় বা কোনো খ্রিস্টান রাষ্ট্র হয়ে যায়, আর রংপুর যদি, ভারত যদি বলে যে চিকেন নেকটাকে একটু হাতির নেক বানাইলাম, চিকেন নেক এলিফেন্ট নেক বানাইলাম, চিকেন নেক জিরাফের নেক বানাইলাম, চিকেন নেক জলহস্তির নেক বানাইলাম,
রংপুরটা নিয়ে, রাজশাহীটা নিয়ে, আপনি তখন কি করতে পারবেন আমাকে বুঝাই বলেন। ওই যে ফালাফালি করে না, কি করতে পারবে ভারতকে? বাংলাদেশ বার্মার সাথে মুরদে কুলাবে না যুদ্ধ করতে, আর এই ভারতের সাথে এই জিনিসটা তো আমি বুঝাই দিয়ে পারি না। মানে এগুলো বুঝাইতে বুঝাইতে আমি বুঝা গেলাম, কিন্তু এদের বুঝাইতে পারলাম না। ভারতের বিষয়টা হলো যে আপনি ভারতের সাথে যে ফাত্রামি, আমাদের বাংলাদেশের মিডিয়া, বুদ্ধিজীবী, চিঙ্কুবাম, জামাত, হেফাজত, চামড়া নাই চামড়া আছে, পীর ঠির যারা আছে, জামাত, বিএনপি, এমনকি আওয়ামী লীগেরও গেছিল, কি যে মনে করতেছে ভারতের। আমি বলেছিলাম কিনা যে শুধুমাত্র নির্বাচন, দুইটা কাজ ভারতে অপেক্ষা করতেছিল: এক, বাংলাদেশের নির্বাচন, যেন নির্বাচন যেটা হয়ে গেছে; দুই, পশ্চিমবঙ্গের নির্বাচন, তাদের রাজ্যসভার অপেক্ষা করতেছিল। এখন কিন্তু আর নাই। এমন ডলার দিবে, এমন ডলার দিবে, কল্পনাই করতে পারতেছে না। তবে আমার কেন যেন মনে হয় ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে, যেদিকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আরেকটা ঘটনা ঘটবে। সেই ৭১-এর মতো ঘটনা আবারও ঘটতে যাচ্ছে বাংলাদেশে। চীন বলেন, পাকিস্তান বলেন, এখানে কিছু কোলাবেন, কারণ এটা টোটালি ৩ দিকে ভারত। আবার এক বাংলাদেশে এক অরিজিনাল কেসকি বান্দির বলা, অরিজিনালি শাহরিয়ার কবির নাকি কি যেন নাম, শাহরিয়ার ফারিয়ার নাকি যেন নাম, ওর বাপ জাহাঙ্গীর অরিজিনালি কেসকি বান্দির বলা। ওর মা ছিল কাজের বুয়া, ওর বাপে পেট বানাইছিল, তারপরে ও জন্ম নিয়েছে, ওর বাপ মায়ের বিয়ে দিয়ে দিয়েছিল। সেই জাহাঙ্গীর বলছে যে, ওই জাহাঙ্গীর বলে যে আমরাই ভারতকে খেয়ে ফেলব। মানে জামাত যারা করে, এদের এদের চাপা মিথ্যাবাদী বট বাহিনী মনে করে বট বাহিনী দিয়ে আরো দখল করবে ভারত। সমস্যা হচ্ছে কি জানেন, ফরিদ ভাই আরেকটা তথ্য দেই, সেটা হচ্ছে চীন দক্ষিণ পূর্ব তিব্বত অঞ্চলের ইয়ারলুং জাংবো নদীতে বিশাল জল বিদ্যুতের একটা প্রকল্প করছে, ওই নদীতে বাঁধ দিয়ে। এই নদীটা ভারতে ঢুকেছে ব্রহ্মপুত্র নামে, এবং সেটা বাংলাদেশে এসে আমাদের পদ্মা মেঘনার সাথে মিশেছে। এখানে বলা হচ্ছে তাহলে যদি আমরা এইভাবে বলি যে এই নদীটাকে যদি ব্রহ্মপুত্রই ধরি, তাহলে চীন ব্রহ্মপুত্রের উৎস মুখেই ঘটনাটা ঘটাচ্ছে। এখানে ব্রহ্মপুত্রের নিয়ন্ত্রণ চীনের হাতে থাকলে তা যে কোনো সময় পানি বোমায় পরিণত হতে পারে, যা আসাম, অরুণাচল ও বাংলাদেশে ভয়াবহ বন্যার ঝুঁকি তৈরি করবে। ভারত মনে করে এই বাঁধটা নিয়ে ভারত কিন্তু প্রতিবাদ করে আসছে। ভারত মনে করে বাংলাদেশের উচিত তিস্তা প্রকল্পে চীনের সঙ্গে সহযোগিতায় যাওয়ার আগে ব্রহ্মপুত্রে বাঁধ নির্মাণ বন্ধে বেইজিং এর উপর চাপ সৃষ্টি করা। অর্থাৎ ব্রহ্মপুত্রের উৎস মুখে চীন যে বাঁধ সৃষ্টি করছে সেখানে প্রতিবাদ করা, তারপর তিস্তা এবার চীন করুক, যেই করুক, ভারত এই বিষয়ে মাথা ঘামায় না। এই হলো ফ্যাক্ট। তাহলে আমরা কি চীনকে কি প্রতিবাদ করব? ওই ইয়ারলুং জংবো নদীর মুখে তারা যেই বাঁধ দিচ্ছে সেটাতে তো আমরা কোনো প্রতিবাদ করছি না, বা আমাদের দেশে এ নিয়ে কোনো আলোচনাই নাই, বিলকুল আলোচনাই নাই এটা নিয়ে আমাদের দেশে। সেটাই বলতেছি, বাংলাদেশের বাঙ্গু জনতা এবং গবেষকেরা এটা নিয়ে কোনো কথা বলবে না, কারণ আব্বা করতেছে যে। কিন্তু এটার দশা কি হবে জানেন, যে গাছের আগালে পানি উঠুক, দেখি শালা কাক থাকে কই, কিন্তু শিয়াল কই থাকবে এই চিন্তা করতেছে না। ওই উৎস মুখে যদি বাদ দেয় চীন, আমরা তো আগে মরবো, বাংলাদেশ তো আগে মারা যাবে, এই কথাটা কিন্তু কেউ বলতেছে না। ঠিক যেমন দিল্লি কিন্তু পানি দিয়ে দিয়েছিল তিস্তা চুক্তি, কে আটকেছে? মমতা বানু। কে আটকেছে? সাইনা ব্যানার্জি। কে আটকেছে? সাইনা বেগম। কে আটকেছে? মমতা বেগম। কে আটকেছে? জোরাফুল বেগম। কে আটকে দিয়েছিল? তৃণমূল বেগম। এটা নিয়ে কিন্তু বাঙ্গুরা কথা বলে, খালি মোদির দোষ, মোদির দোষ, মোদির দোষ। ঠিক এখনো কিন্তু ভারতকে দুষতেছে। আচ্ছা, আমি তো দোয়া করতেছি চীন এটা করুক, ওই জামাতের নেতার মতো আমি বলতেছি, আমি তো দোয়া করতেছি ওইটা করুক, দেখি ভারত কিন্তু কোনো না কোনো পোষায় নিবে। এদের উপায় কি? এই বাংলাদেশে তো মরুভূমি অটো হয়ে যাবে, তখন কি করবে? সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো আমরা হব, কারণ আমরা হইলাম ভাটির দেশ, সমুদ্র আমাদের এখানে, পানি এসে আমাদের এখানে আসবে, আর এগুলো ছাড়া আমরা চলতে পারবো না। তাহলে ওইখানে ব্রহ্মপুত্রের উৎসমুখ, একেবারে উৎসমুখ সেটা চীনে যেটা আছে, যেমন ভারতের ক্ষতি হবে, সবচেয়ে ক্ষতিগ্রস্ত তো আমরা। এইটা বাংলাদেশের মানুষের দশা কি?
আমার 100 কানা হয়েছে, আমার 200 কানা হয়েছে, তাই কি হয়েছে, আরেকজন তো 100 কানা করলাম। আদর্শে বাংলাদেশে মানুষ বাঁচে। এদের আকল তো আপনি এদের সাথে কোনো, আপনি বাংলাদেশে বট বাহিনী দেখেছেন তো, বাংলাদেশের যারা রাজনৈতিক কর্মী এরা সুস্থ, এদের সাথে আপনি কোনো লজিক নিয়ে কথা বলতে পারেন? এরা না লজিক মানবে, না ইতিহাস মানবে, না এরা যুক্তি মানবে, না এরা বুদ্ধি, এরা যা বুঝে, যা জামাত শিখিয়ে দিচ্ছে শিবিরের কোচিং সেন্টার, আর মৌলবী সাহেব যা বলছে তার বাইরে সে যাবে না। এমনকি এক মৌলবী কিন্তু আরেক মৌলবীর একই কথার বিরুদ্ধে। এক মৌলবী বলে কোরবানির গোস্ত মহিষ খাওয়া যাবে, আরেকজন কাছে খাওয়া যাবে না। আরেক মৌলবী বলবে হাত এনে ধরো, আরেক মৌলবী এনে তারা ছেড়ে ধরে এনে ঝগড়া করবে। তারাই কিন্তু ওইটাও কিন্তু মিল নাই, ওইটা দেখবেন ঝগড়া। সুষ্ঠু ভাবে কোনো কথা এখানে বলতে পারবেন না, সেটা আওয়ামী লীগ হোক, জামাত হোক, বিএনপি হোক, যেই হোক। কোনো রাজনীতি নেই, স্টাডি নাই, রাজনীতি নিয়ে 5টা বই পড়ে। আরে ভাই, আমি সবচাইতে কম মেধাবীর রাজনীতিতে অংশগ্রহণকারী, শত নয় হাজার বই পড়তে হয়েছে। এখনকার পোলাপান 5টা বই পড়ে না রাজনীতিবিদ হয়ে গেছে, 10টা বই পড়ে না বুদ্ধিজীবী হয়ে গেছে, কোনো কিচ্ছু জানে না। এই যে চীন যে ওইখানে করতেছে, ওই ওই ওইখানে যে বাদ দিতেছে, এটা নিয়ে তাদের মাথা ব্যথা নেই। ওই যে বললাম, যারা এখন শিয়াল আর আর খাটাইশ হয়ে আছে, শালা গাছের গেলে পানি উঠে, শালা দেখি শালা কাক থাকে কই। খাটাইশ আর শিয়াল যে কই থাকবে, 11 পানি উঠলে মারা যাবে, এটা তারা বুঝতেছেন। এই বোধিদান, এই বোধ যদি বাংলাদেশের মানুষের থাকে, এই দেশের সাধারণ মানুষের কথা বাদ দেন, রাজনৈতিক নেতা কর্মীর কথা বাদ দেন, এই দেশের বুদ্ধিজীবীদের ভাষণগুলো শুনেছেন? কোন বুদ্ধিজীবী এটা নিয়ে কথা বলতেছে? একেবারে এখন তো ভারত বিরোধী একটা জজবা পয়দা হয়েছে, আর বাইরে কেউ যায় না। একটা বুদ্ধিজীবী দেখেন তো বলছে যে ভারতের সাথে পাঙ্গা নিলে না খায় থাকবো, কেউ বলছে? কারণ এটা বললে পরের দিন টিভিতে আর ডাকবে না, প্রতি ডাকে 4,000 টাকা পাওয়া যাবে না, টিভিতে আর দেখা যাবে না, ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে, মাইরও খাইতে পারে। এই জন্য তারা কথা বলবে না, জানলেও বলবেন। আপনি মনে করেন না তারা বুঝে না? এখন পানি গবেষক একজন আমার লাল বদর আছে, তার নাম হইলো, আমার খুব পছন্দের মানুষ ছিল, হ্যাঁ ভুলে গেলাম, কি যেন ইঞ্জিনিয়ার, রুহুল আমিন নাকি কি যেন নাম। মানে তিনি পানি গবেষক, তিনি নদী নিয়ে সবসময় কথা বলতেন। তার সাথে ধানমন্ডিতে অনেক ঘরোয়া বৈঠক হইতো, তার কাছ থেকে আমি শিখছি নদীর মোহনা বা দেখলেন, তার কাছ থেকে আসলে একাডেমিক বিষয়। ভুলে গেলাম, একজন বয়স্ক মানুষ, নামটা পরে এখানে লিখে দিব। তিনি দেখতাম বিরাট, তিনিও বলেছিলেন শেখ হাসিনাকে আগে সরাইতে হবে, শেখ পরে শেখ হাসিনা সরাইতে হবে। কেন? সরাই দিতে হবে, নইলে এই দেশ ঠিক থাকবে না। পরে শুনছি যে এই হুমানে পোলাপান হাতে মার খাইছে, এইবারও মার খাইছে, থাপড়া খাইছে এই লোক, এই বাবির পোলাদের হাতে থাপড়া খাইছে। এখন বিকল্প ভাই, এখন তার নামটা হারাই ফেলছি, ফোন দিয়ে বলতাম। বিখ্যাত ব্যক্তি, তার টিভিতেও নদী পানি গবেষক হিসেবে উল্লেখ করা থাকে, তিনি ইঞ্জিনিয়ার বলবেন। আপনি দেখতেছেন না বাংলাদেশ ইনকালাব পত্রিকা কিভাবে ঠাড়া পড়া মিথ্যা কথাগুলো ছড়াই যাইতেছে, যে কিভাবে বাংলাদেশের মসজিদ, বাংলাদেশের ঘটনা ভারত বলে চালাইতেছে, পাকিস্তানের ঘটনা বাংলাদেশ বলে চালাই দিতেছে। আপনি ফরিদ ভাই আপনার কি মনে হয় চীন এখানে বিনিয়োগ করবে? কোথায়? এই তিস্তা ব্যারেজে। আপনি জামাতের বলেন না 1 কোটি টাকা বিনিয়োগ করতে, তো টাকার অভাব নাই, জাকাতের ফান্ড আছে, 6টা ব্যাংক আছে, টাকায় তো ওদের অভাব নাই। ওদের বলেন না 1 কোটি টাকা বিনিয়োগ করতে কোনো ব্যবসায়। জামাত নিজে বিনিয়োগ করে না, বিএনপি না তারা নিজেরাই বিনিয়োগ করে। বিএনপি মধ্যে শিল্পপতি নাই, বিনিয়োগ করে না কেন? আপনার ঘর, আপনার বাড়ি, আপনার জমি, আপনার জেলা, আপনি বিনিয়োগ করবেন না? আপনার হাট বাজারে 7 সমুদ্র 13 নদীর পার থেকে যায় আরেকজন বিনিয়োগ করবে? এত পাগলা কুত্তা কামড়াইছে চীনারে, চীনা তুই বোকা। বাংলাদেশে কেউ বিনিয়োগ করবে না, আমি বলে দিলাম আপনাকে। বাংলাদেশে না বিশ্বব্যাংক টাকা দিবে, ওই যে বলতে সেনাবাহিনী ফরেন ইউনিভার্সিটি আছে, কারণ কি বিশ্বব্যাংকের লোনের আশে বসে আছে। বরং সামনে দেখেন মিশন বন্ধ হয়ে যাবে, লোন পাবে তো দূরের কথা, চীন তো দূরের কথা, সুদান। এই দেশে পৃথিবীর কোন আমেরিকার না তো দালালি করতেছে, আমেরিকার 5 টাকা বিনিয়োগ পাইছেন আপনি আমেরিকার? আবার যে আশিক নাকি ফাত্রা চৌধুরী, নাকি ফাসিক চৌধুরী, ফাত্রা চৌধুরী আছে, সে এখন কি বলে টাকা না তো শুধু বিডার কাজ না। আমি শেখ ফরিদ বলেছিলাম, বিডা ওই ফাসিক চৌধুরী, ফাত্রা চৌধুরীর বিরুদ্ধে পক্ষে যে টাকা শত শত কোটি টাকা খরচ করা হয়েছে, তার 10 ভাগের 1 ভাগ আমি শেখ ফরিদের পিছনে খরচ করলে এতদিন বাংলাদেশে বিনিয়োগ আসতো মিনিমাম 10,000 কোটি টাকা, মিনিমাম আসতো। আমাদের শুধু বিমান ভাড়া, আসা যাওয়ার, খাওয়া দাওয়ার টাকা দেই, দেখেন আমরা বিনিয়োগ কিভাবে বাংলাদেশে এনে দিই, যে কোনো সরকারের আমলে। বড় বড় গল্প করে ওই মেধা আছে নাকি তাদের বিনিয়োগ আনার? আপনার যেই দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে আপনি দৌড়াচ্ছেন, মসজিদের ভিতরে মানুষকে জবাই করতেছেন, লাস্ট দিনে দুপুরে আপনি মানুষকে পুড়ে মেরে ফেলতেছেন, কবর থেকে লাশ তুলে পুড়তেছেন,
এই তো কয়দিন আগে কালকে নাকি পরশু ছাত্রলীগের এক ছেলেকে মেরে ঝুলিয়ে রেখেছে ফ্লাইওভারে, পুলিশকে জ্বালিয়ে দিয়েছেন, থানা জ্বালিয়ে দিয়েছেন, আপনার এখানে বিনিয়োগ আসবে না? ব্যবসায়ীরা এত সদু না, ব্যবসায়ীরা বাঙ্গু মনে করেন, ব্যবসায়ীকে মসজিদে লিল্লা ঘরের মতো বুদ্ধি নিয়ে চলে, ব্যবসায়ীকে আমার ভাবাই পোলাদের বুদ্ধি নিয়ে চলে, ব্যবসায়ীর বুদ্ধিকে তারেক রহমানের মতো, ব্যবসায়ীর বুদ্ধিকে ওই 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 জামাতির খাতরা করুন আর জাকাত করার মতো। ব্যবসায়ী তাদের চিন্তা থাকবে যে আমার বিনিয়োগ স্টেডি হবে কিনা, আমার বিনিয়োগ 20 বছর 15 বছর ঠিক থাকবে কিনা, বিনিয়োগ করবে। চীন বিনিয়োগ করবে না, এত পাগলা হয়েছে আমেরিকার দালাল সরকার ক্ষমতায়, আমেরিকা 5 টাকা বিনিয়োগ করে না, চীন বিনিয়োগ করে, এত পাগলা কুত্তায় কামড়াইছে, তাই না? ভারতের মতো বোকা তো, ভারত অন্য দেশ তেল দিত নাকি? ভারতের জায়গায় অন্য দেশ হলে 1 ফোঁটা তেল দিত, সেটা ভাড়ায় ফেলাইতো, এই সুযোগ একটু গলা চিপে ধরতো তেল না দিয়ে, যে দেখ কেমন লাগে। চায়না অত ভোদাই না, ওই পাকিস্তানে একবার সিপ্যাক করতেছে যে ভোদাই হয়েছে, আর এই ভোদাই চায়না হবে না। চায়না জানে যে এইখানে আবার ঢুকে যাবে ভারত, আসবেই এখানে, শেখ হাসিনা আওয়ামী লীগ সরকার আসবেই, এবার আওয়ামী লীগ সরকার আসলে বুঝতে পারবে কার বিনিয়োগ কোথায় যায়, তাই কেউ এখানে বিনিয়োগ করবে না, আপনি নিশ্চিত থাকেন। পৃথিবীর কোনো উন্মাদেও এই দেশে বিনিয়োগ করবে না, কেউ না। শোনেন, আমার সাথে কথা ছিল যে নির্বাচন হয়ে গেলে কয়েকজন লোক ওখানে বিনিয়োগ করবে, তারা বলে তোমাদের দেশ তো ওই তারা বলে ডক্টর ইউনূসের চাইতে তারও খারাপ অবস্থা, দেশের অবস্থা, কে বিনিয়োগ করবে? কেউ না। তারা বিনিয়োগ নিয়ে চলে যেতেছে, কেউ ইন্ডিয়া চলে যেতেছে, কেউ শ্রীলঙ্কা চলে যেতেছে, কেউ থাইল্যান্ড ভিয়েতনাম চলে যেতেছে, ইভেন বার্মা। আপনি জানেন যে বাংলাদেশ হলে বার্মা বিনিয়োগ করতেছে? আপনাকে একটা তথ্য দেয়, ভালো কথা মনে করছেন, গত 2 মাসে আপনি কি জানেন মিনিমাম 3,000 কোটি টাকা চলে গেছে বার্মায়। আপনি ভাবতে পারেন এই মুসলমান, একটু হিন্দু না, 3,000 কোটি টাকা। এগুলো ডকুমেন্টস আমরা কালেকশন করতেছি, আসলে এটা পার্সোনাল কথা, তো এগুলো তো আবার গোপনীয়তা ভঙ্গ হয়ে যাবে বললে। এগুলো বার্মায় বিনিয়োগ করতেছে, বার্মায় এতে যাচ্ছে না। বাংলাদেশের লোক বার্মা চলে গেছে, আপনি জানেন এটা? বাংলাদেশের লোক শ্রীলঙ্কায় চলে গেছে। আপনি এখন যান শ্রীলঙ্কায়, মিনিমাম মানুষ বলতেছে না যে আওয়ামী লীগের লোক পালাইছে ভারতে? শ্রীলঙ্কায় বিএনপির ব্যবসায়ীরা চলে গেছে, আপনি জানেন? বিএনপির ব্যবসায়ী শ্রীলঙ্কা এখন, আপনি ডাটা নেন যে গত 2 মাসে শ্রীলঙ্কায় কতজন লোক আসা যাওয়া করছে, যে কোনো সময় রেকর্ড ব্রেক। একটা তথ্য দিলাম, এবং ওগুলি কি আওয়ামী লীগের লোক গেছে? সব বিএনপির লোক শ্রীলঙ্কা যাচ্ছে কেন? এরাই বিনিয়োগ করতেছে দেশের বাইরে। আর জামাত জাকাত নিয়ে চুপ করে বসে আছে, কোথাও টাকা পয়সা বিনিয়োগ করবে না, কারণ জামাত জানে 2 দিন পরে ইসলামী ব্যাংক বন্ধ। আমি লিখে দিলাম আপনাকে, আওয়ামী লীগ যখনই ফিরবে ইসলামী ব্যাংকের একটা দারোয়ানেরও চাকরি থাকবে না, একটা দারোয়ানেরও চাকরি থাকবে না, পিয়নেরও চাকরি থাকবে না, সব আওয়ামী লীগের লোক ঢুকবে, নিশ্চিত থাকেন আপনি। একটারও চাকরি থাকবে না, 6টা ব্যাংক থেকে খালাস হয়ে যাবে সব, সবগুলোর পাবলিক এই মুক্তিযুদ্ধের পক্ষে লোক উৎসাহে কুন্নায় মান্ডা খেলে ফেলাই দিবে। আর গ্রামীণ ব্যাংক তো তালা, অথবা এই গ্রামীণ ব্যাংকের সব স্টাফ থাকবে আওয়ামী লীগের। নিশ্চিত থাকেন বিনিয়োগ কে করবে? তাই জামাত বিনিয়োগ করবে না, সুতরাং চায়নার তো বিনিয়োগ করার প্রশ্নই আসে। ধন্যবাদ। জি, ফরিদ ভাই, আমি রফিক ভাইয়ের কাছে ওই বিষয়ে একটু আলোচনা শুনবো। সেটা হচ্ছে তিস্তা ব্যারেজ, যে নিয়ে প্রতিবেদন ছাপা হয়েছে ভারতীয় বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকায়। সেখানে বলা হয়েছে নয়াদিল্লির উদ্বেগ রয়েছে এই প্রকল্পে। চীন যদি এখানে আসে বা চীন যদি প্রকল্পে বিনিয়োগ করে, রফিক ভাই আপনি কি মনে করেন চীন এখানে বিনিয়োগ করবে বা এই প্রকল্পটা আদৌ হবে? প্রকল্পের ফিউচার কি দেখেন? ধন্যবাদ মাসুদ ভাই, ধন্যবাদ ফরিদ ভাই, ধন্যবাদ আপনার দর্শক শ্রোতা সবাইকে শুভেচ্ছা, স্বাগত। আসলে তো এটা আসলে খুবই একটা জটিল আপনার জিনিস, কিন্তু কারণ এটা অনেক বছর যাবৎ এটা নিয়ে আলোচনা হয়েছে। শেখ হাসিনা সরকারের আমলে কিন্তু দীর্ঘদিন এটা নিয়ে কিন্তু আলোচনা হচ্ছে যে চায়নাকে দিবে না এই ভারতকে দিবে, চায়না দিয়ে করবে না ভারত দিয়ে করবে। এটা দীর্ঘদিন কিন্তু করছে, অপেক্ষা করছে শেখ হাসিনা, কারণ এটা আপনার সবকিছু আপনার চিন্তা করছে শেখ হাসিনা যে এটা কোনটা করলে সঠিকভাবে করলে ভালো হবে, নাহলে কিন্তু করে ফেলতো উনি আগে, হয়তো চীনরে দিয়ে দিত। আমরা চীন কিন্তু বাংলাদেশে অনেক বড় বড় প্রজেক্ট করছে, অনেক বড় বড় প্রজেক্ট করেছে চীনরে দেন। আমরা পদ্মা সেতুর সাথে চীন ডাইরেক্ট জড়িত। এটা কিন্তু এই জিনিসটা দেয় না, কারণ ভারতের এখানে একটা মানে স্বার্থের ব্যাপার আছে। স্বার্থটা হচ্ছে যেন তাদের আপনার নিরাপত্তার একটা ব্যাপার নিয়ে কিন্তু কাজ করে। জানেন আপনার চীনের সাথে তাদের একটা সীমান্ত নিয়ে সবসময় একটা বিরোধ কিন্তু আছে। এটা আর চায়নার সাথে ধরেন পাকিস্তানের একটা বিরাট
আন্ডারস্ট্যান্ডিং আরো আগে থেকে, দীর্ঘদিন আগে থেকে। আমাদের স্বাধীনতা যুদ্ধের সময় কিন্তু চায়না ছিল পাকিস্তানের পক্ষে ছিল, আপনারা জানেন। তো এই ধরনের কিছু মানসিক দ্বন্দ্ব আছে, যদিও চীন ওই জিনিসগুলি আপনার খুব টেকনিক্যালি হ্যান্ডেল করে। তো এখানে যদি এর একটা বিনিয়োগ করতে চায়, চীন বিনিয়োগ করবে কিনা সেটা পরে আসি আমি। আমাদের যে প্রবলেমটা আমি আমার কাছে মনে হচ্ছে, এই যে একটা জিনিস আপনি উঠাই ধরলেন, যেন আপনার ব্রহ্মপুত্রের যদি ইয়ার অংশে যদি আমি বাদ দেয়, তাহলে পানি প্রবাহ তো অটোমেটিক কমে যাবে। এখানে ভারতও যদি এখানে আপনার করে আটকায়, তাহলে বাংলাদেশে পানি আসবে না একসময়। এই জন্য কিন্তু ভারত কিন্তু এই কথাটা বলছে যে এই প্রজেক্টটা করার আগে, বাদ না প্রজেক্ট করবে, পানি আটকাবে আর কি, পানি স্টোরিং করবে। এই বাদটা করা, এই প্রজেক্টটা করার আগে চায়নাকে অন্তত বলা উচিত যে তোমরা এখানে বাদ দিও না। এই জিনিসটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এটা আমাদের কিন্তু এই জিনিসটা মানে খুব চীন যে কথা না, ভারত যে কথা বলছে, এটা কিন্তু গুরুত্বভাবে নেওয়া উচিত। না হলে দেখবেন আপনার যখন এই বাদ, চীন বাদ যদি দিয়ে দেয়, তাহলে পানি অটোমেটিক কমে যাবে, নিয়ন্ত্রণ করে ফেলবে। ভারত তখন করবে কি, ভারতের অনেকটা প্ল্যান আছে আমি যতটুকু জানি, যে বাংলাদেশের এই যে পানি চুক্তি যে ব্যাপারটা বলছে, এই পানি বাংলাদেশকে তখন আর দিবেই না। যতটুকু ভারত পায় ওইটা কি করবে, তারা ওই নদীকে আপনার খাল খনন করে, মানে নদী খনন করে অন্যদিকে তারা পানি ডাইভার্ট করবে। এটা তাদের অনেক দিনের প্ল্যান আছে, কিন্তু এটা নিয়ে বহুতবার এটা তো তারা অলরেডি ওই ধরনের প্ল্যানে তো ভারত আগাচ্ছেই, তারা তো পানি ডাইভার্ট করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। তখন কিন্তু আপনার এই যে আপনি ব্যারেজে করবেন, তিস্তা ব্যারেজে করবেন, তো তিস্তা ব্যারেজটা কোনো কাজেই লাগবে না। সেক্ষেত্রে চীন কিন্তু এটা চিন্তা করবে অনেকবার, যেটা করবো কি না করবো কি না। আরেকটা জিনিস হলো, ভারতের সাথে যে আরেকটা আমাদের যে প্রবলেমটা তৈরি হবে, যেমন মনে করেন আপনার এখানে আমাদের পদ্মা ব্যারেজ অনেক আগে থেকে ছিল, কখন হবে 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 এরকম অবস্থা, শেখ হাসিনার সময় হওয়ার কথা ছিল। এখন এই সরকার 34,000 কোটি টাকা অলরেডি আজকে টেকনিকে পাস করছে, যেখানে পদ্মা ব্যারেজ হবে। পদ্মার যে পানি কোথা থেকে আসবে, পদ্মা যে আপনার আসবে ফারাক্কা আওয়ামী লীগের আমলে এই সর্বোচ্চ পানি আছে, সর্বোচ্চ পানি চুক্তি যায়। এখন ভারতের সাথে এই জিনিস নিয়ে যদি, এই তিস্তা ব্যারেজ নিয়ে যদি আপনার মনোমালিন্য তৈরি করা হয়, তখন দেখবেন আপনার এই ওই যে গঙ্গা যে পানি চুক্তি, এইটার মধ্যে আপনারা দেখবেন একটা সমস্যা তৈরি করবে। সেক্ষেত্রে এখানে পানি প্রবাহ কমায় দিবে, ওই দিক দিয়ে পানি প্রবাহ কমায় দিবে, ওই দিক দিয়ে পানি প্রবাহ কমায় দেয়। এই যে আমরা পদ্মা ব্যারেজ করতেছেন, ওই ব্যারেজেও তখন আপনারা দেখবেন নিষ্ফল আবেদন হবে। এটা মানে দুই দিক দিয়ে আপনারা চাপে পড়বেন। আমরা তো সবসময় কিন্তু এটা বলি যে ভারতের সাথে যেহেতু আমাদের একদম মানে সীমান্ত, বিশাল সীমান্ত চতুর্দিক দিয়ে, আর ভারতের উজানের দেশ, সেক্ষেত্রে তাদের সাথে আমাদের একটা নিকুজিশন করে মানে সম্পর্কটা একটা মজবুত করে আপনার আগায় যাওয়া হলো আমাদের জন্য সবচেয়ে বুদ্ধিমানের কাজ। না হলে আপনি যারা ফরিদ ভাই বলছেন, আমরাও সবসময় বলি, দেখেন ইউনিস বলছিল যে করবে, এই দেশে আপনার বিনিয়োগের বন্যা বয়া দিবে, কয়রাজ কিলো 1 টাকার বিনিয়োগ আসে না, গেল একটা। আমরা বলছিলাম যে নতুন একটা সরকার আসলে, গণতান্ত্রিক সরকার যদি আসে, তাইলে তখন বিনিয়োগ আসার সম্ভাবনা আছে, কিন্তু ইনক্লুসিভ নির্বাচন হইতে হবে। ওয়ারাস ইনক্লুসিভ নির্বাচন হয় নাই। বাংলাদেশে 50% মানুষ জনগোষ্ঠীকে আপনার অলরেডি আপনার অটোমেটিক বাদ দিয়ে আপনার নির্বাচন করছেন। যাক, মানুষ এটা ইউনিভার্সিটি থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ এটা কিছুটা মানসিকভাবে মেনে নিছে, কিন্তু ওই মানসিকভাবে মেনে নিছে, ওই যে চুপ রয়েছে আর কি, যারা ইউনুস থেকে এই জালিমের থেকে মুক্তি পাক মানুষ, এটা মানুষ চাইছে। এখন আপনি কি মনে করেন যে ইউনুসের যে শাসন ব্যবস্থা যেটা ছিল, এখন ওটার মধ্যে কোনো কি আমার ফারাক আমি তো দেখি না। কারণ এখনো দেখেন রাজবন্দীদের, যারা আপনার বয়োবৃদ্ধ মানুষ, যারা হাঁটতে পারে না, তাদেরকেও আপনার মুক্তি দিচ্ছে না এখন। তাহলে স্বাভাবিক অবস্থাটা ফিরে আনার জন্য সরকারের যে প্ল্যান পলিসি, সেটা কিন্তু সরকার নিচ্ছে না। আপনি স্বাভাবিক অবস্থা যদি বিদেশিরা যখন দেখবে যেখানে দেশে এই দেশের রাজনৈতিক আর স্থিতিশীলতা আসছে, রাজনীতিদের মুক্তি দিচ্ছে, দেশের অবস্থা স্থিতিশীল, তখন কিন্তু বিনিয়োগ করবে, আদালত কিন্তু বিনিয়োগ করবে না। এটা কিন্তু বড় একটা ব্যাপার। আর এই যে দেখেন আপনার একটা জিনিস কিন্তু ছোট, ঢাকা বাড়ার নির্বাচন হলো 33,000 ভোট, তার মধ্যে 30% না 35% ভোট কাস্টিং হয়েছে। এটার জন্য আপনার ইউরোপিয়া যে আপনার এই ল অ্যাসোসিয়েশন যা আছে, তারা কিন্তু এটার দিছে, এটা প্রতিবাদ দিছে, বা তারা একটা এটা নিয়ে বিবৃতি দিছে
যে এইটা কাজটা ঠিক করে না। এবং আজকে হলো বারের নির্বাচন হয়েছে, আপনার সুপ্রিম কোর্টে বারের নির্বাচন হয়েছে। এখানে মানে এখানে তো কোনো দলীয় ব্যানারে কোনো নির্বাচন হয় না, এখানে নির্বাচন হয় এটা মতাদর্শের লোক। যেমন ফরিদ ভাই এক মতাদর্শের লোক, আমি বুঝি, আমি কি মতাদর্শের লোক আমি বুঝি, আপনি কি মতাদর্শ আমি বুঝি, কিন্তু কেউ কিন্তু কোনো দলীয় ব্যানার না, বিএনপি আওয়ামী লীগ জামাত কেউই না, কিন্তু এটা নিয়ে কোনো ইয়া নাই, এটা মতাদর্শের সাথে ভোট দিছে। আপনারা যখন ভোট চাইছিলেন তখন আপনারা কি বলছিলেন? ফখরুল সাহেব কি বলছিল? যে আপনারা আমাদেরকে ভোট দেন, আপনাদের যত মামলা আছে মানে ভুয়া মামলা সব আমরা উইথড্র করবো ভোটের জন্য। তাহলে আওয়ামী লীগের ভোট আপনারা নিছেন না। এখন আওয়ামী লীগের ভোট যদি নিয়ে থাকতে, এরা তো আওয়ামী লীগের ভোটার, আর আওয়ামী লীগের দলীয় লোক না, তাদের নির্বাচনে দাঁড়াইলো মানে আলাদা ভাবে সবাই ক্যান্সেল করে দিল। ক্যান্সেল করে দিলেন, ওই পন্থীর লোক যারা আছে সবাই ভোট বর্জন করলো। এবং বর্তমানে যে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান একটা সাক্ষাৎকারে বলছে, বিএনপির সংসদ সদস্য বর্তমানে, উনি বলছে যে এই যে নির্বাচনটা হচ্ছে এখানে 30% ভোটও কাস্টিং হবে না। তার মানে তাহলে এটা কি গ্রহণযোগ্য হবে? তার মানে কি আপনি কিন্তু গ্রহণযোগ্যতা তৈরি করতেছেন না। সবটি সাইড কিন্তু আপনার এই ভারের সুপ্রিম কোর্টের ঢাকা ভারের নির্বাচনে যদি ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যদি আসে পারে বিবৃতি আসতে পারে, এই বিবৃতি নিয়ে এটা নিয়েও কিন্তু বিবৃতি আসবে, আপনি অপেক্ষা করেন। এখন দেশে যদি স্বাভাবিক অবস্থা তৈরি না করেন, স্থিতিশীলতা তৈরি না করেন, তাহলে আপনার বিনিয়োগ তো আশা করতে পারেন না। এবং আপনি দেখবেন বিনিয়োগ আসবে না যতই চেষ্টা করো। আজকে এই যে বিডার চেয়ারম্যান বললো যে বিনিয়োগটা তো এককভাবে আমি আনতে পারবো না, আরো অনেক লোক লাগবে, সে নিজে বললো। আপনি আজকে সাক্ষাৎকার দেখেন, তার মানে উনি কিন্তু অলরেডি বুঝতে পারতেছে, কারণ উনি যেখানে যাচ্ছে বিনিয়োগের জন্য সবাই কিন্তু বলছে তোমাদের দেশে স্থিতিশীলতা নাই। আপনি আপাতত দৃষ্টি মনে হচ্ছে স্থিতিশীল বলছে, কিন্তু স্থিতিশীলতা নাই। কারণ আপনার এখন ইন্টারনেটের যুগ, কোথায় হত্যা হচ্ছে, কোথায় গাছে ঝুলায় রাখছেন, যে কালকে আপনার ফ্লাইওভার মারিয়া ইচ্ছা ছিল ঝুলায় রাখলো, আজকে একটা ভিডিও আসছে একটা মেয়েরে আপনার হত্যা করে বস্তার মধ্যে বইরা দর্শন করে মারিয়া বস্তার মধ্যে ফেলায় রাখছে। প্রতিদিনে 2-4টা এরকম ঘটনা আসতেছে, হত্যা হচ্ছে। এই জিনিসগুলি কিন্তু সবকিছুই করবে, কিন্তু আপনার যখন আপনার রিয়েলাইজেশন করবে তখন কিন্তু এই জিনিসটা আপনি যেটা বললেন চীনের যে বিনিয়োগ, চীন কিন্তু অনেকটা পিছায় যাবে। এবং আরেকটা জিনিস আমি বলে দিই আপনাকে, অলরেডি এটা নিয়ে অলরেডি একটা প্রতিবেদন অলরেডি হয়ে গেছে, যেটাতে আমি শঙ্কা প্রকাশ করছিলাম যে আমাদের বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে একতরফা, এই বাণিজ্য চুক্তির জন্য একটা বড় বিপদে পড়তে হবে। কারণ জানেন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের উপর চাপ সৃষ্টি করবে যে তুমি সবকিছুই তার কি সুবিধা দিচ্ছ, তাহলে আমি হলাম তোমার সবচেয়ে বড় ব্যবসায়িক পার্টনার ইউরোপীয় ইউনিয়ন, তাহলে আমার জন্য কি সুবিধা দেবা? আপনি একটা কথা শুনছিলেন যে বিমান 14টা কেনার পরে, বিমানের অর্ডার দেওয়ার পরে আপনার যেটা ফ্রান্সের এয়ারবাসের সাথে যেটা একটা আলোচনা চলছিল মানে শেষ পর্যায়ে ছিল, তারা এয়ারবাসের প্রতিনিধি এসে বলছে যে আমাদের কাছ থেকে তোমরা বিমান নাও। তার মানে তারা একটা তৈরি করবে একটা। আরেকটা জিনিস, যে জিনিসটা ওই দিন কিন্তু আপনাদের যে আমাদের গার্মেন্টস ব্যবসায়ী সমিতির যে শীর্ষস্থানীয় বিকেএমই নাকি যেন বাংলাদেশে নেতা আনোয়ারুল আজিম চৌধুরী, উনি বললো যে আমরা এখন আমাদের অর্ডারগুলি চলে যাচ্ছে ভারতে, আমাদের অর্ডারগুলি ভারতে চলে যাচ্ছে। উনি নিজেই তো আপনার এনবিআর এর আপনার যে মিটিং ছিল ওইখানে বলছে যে আমাদের অর্ডারগুলি চলে যাচ্ছে, অলরেডি ভারতের দিকে চলে যাচ্ছে। আরেকটা ভারতের সাথে যে চুক্তি রয়েছে ইউরোপীয় ইউনিয়ন, ভারতের সাথে ইউরোপীয় ইউনিয়ন কিন্তু একদম অ্যাডজাস্টেড হয়ে গেছে, কারণ আমেরিকা ইউরোপীয় ইউনিয়নকে বিরক্ত করতেছে বিভিন্নভাবে বিরক্ত করছে। এই জন্য ইউরোপীয় ইউনিয়ন কিন্তু আমেরিকার প্রতি ক্ষুব্ধ হওয়ার কারণে ভারত যেহেতু একটা বিশাল বাজার, কারণ ভারতের আপনার 150 কোটি মানুষ, সে ভারতের দিকে তারা ঝুঁকে গেছে। আপনি বুঝেন সেক্ষেত্রে ভারত, আপনি যখন ভারতকে আপনি খুঁজাবেন, ভারত কি আপনি কি কিছু করবে না, এটা আপনি কিভাবে আশা করেন? আপনি ফরিদ ভাই বলেন, আমিও বলি, নিরীহ প্রতিবেশী ভাই, নিরীহ কতদিন আপনি সারাক্ষণ যদি আপনি গুথাইতে থাকেন, একসময় তো সে তোমরগঞ্জের আপনি শুনেন ওই যে হাতিরে গুথায় শেষে কিন্তু হাতি বেশি রাগ হলে লাত্তি মারে ফেলায় দেয়, নিয়ে আসমান থেকে বহু দূরে ফেলায় দেয়। এটা তো আপনি স্বীকার করেন। আপনি এরকম গুতাইতে এক সময় কিন্তু এটার ঘা হয়ে যাবে, ঘা হয়ে গেলে তখন কিন্তু এটা সারানো মুশকিল হয়ে যাবে। সুতরাং এই যে প্রজেক্টগুলির কথা বলছে, এই দুইটা প্রজেক্ট কিন্তু একটা সাথে একদম রিলেটেড। আমি বলে দিলাম, যদি এই আপনার এই তিস্তা ব্যারেজের কাজ যদি আপনি চায়নাকে দিয়ে দেন, চায়না যদি এখানে অংশগ্রহণ করে, আপনি নিশ্চিত থাকেন আপনার ওই যে ফারাক্কার ব্যারেজের যে চুক্তি আছে না, পানি চুক্তি, দেখবেন এবার নবায়ন করতে পারবেন। রফিক ভাই, আপনার আলোচনার ভিতরে একটা কথা ছিল চায়না পদ্মা সেতু। চায়না কিন্তু পদ্মা সেতুতে বিনিয়োগ করেনি, কিংবা চায়নার
হ্যাঁ, ওরা ইঞ্জিনিয়ারিং এর যে টেন্ডার সেটা অর্থাৎ লজিস্টিক্স তারা সে কাজগুলো হ্যাঁ। করেছে, বাট অর্থায়নটা হচ্ছে ওইটাই তো বললাম। বাংলাদেশের নিজস্ব, যেটা সরকারের কাছ থেকে সেতু বিভাগ লোন নিয়েছে, বাংলাদেশ সরকারের কাছ থেকে সেতু বিভাগ লোন নিয়েছে। এখন সেতু বিভাগ বাংলাদেশ সরকারকে সেই লোন শোধ করতেছে কিস্তি করে। এই টাকাটা কোনো বিদেশিকে দেওয়া হচ্ছে না। অনেকেই ভুল করছেন, বিশেষ করে আমি জানি এক শ্রেণীর মানুষ আছে আমাদের দেশে, এদেরকে আপনারা এই যে বাঙ্গো টাঙ্গো বলেন না, কি কি খেতাব দেন আপনারা, এরা এই জাতীয় বা বট জাতীয়, এরা 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 প্রচার করে এখানে চীন বিনিয়োগ করছে। চীন এখানে বিশ্ব ব্যাংক 1 টাকাও বিনিয়োগ করেনি। টোটাল টাকাটা বাংলাদেশের সরকার এই টাকা লোন দিয়েছে বাংলাদেশের সেতু বিভাগকে, অর্থাৎ সেতু মন্ত্রণালয় যেটা, ওরা এই টাকা লোন নিয়েছে কার কাছ থেকে? বাংলাদেশ সরকারের কাছ থেকে। এখন তারা ওই টাকার টোল আদায় করে, তারপর সরকারকে কিস্তি শোধ করে। এটা বিদেশি কোনো গোষ্ঠীকে এই কিস্তির টাকা দেওয়া হয় না। অনেকেই ভুল বুঝে থাকবেন হয়তো, এই জন্য বিষয়টা ক্লিয়ার করে দিলাম। না, আমি এটাই বলছি, চাইনা কাজ করছি এটা। হ্যাঁ জি, ফরিদ ভাইয়ের কাছে আবার একটু আসি যে ফরিদ ভাই, রফিক ভাই যে কথাটা, যেগুলো মানুষের কাছে ধরা পড়ে, এর কি উপদেশটা? দুর্নীতি করার বুদ্ধিও দিতে পারে না, ধরা পড়ে। আপনি যেটা বলেন পানির তো অভাব নাই, এখন ওইখানে মানে তেলের মাথায় তেল ঢালতে গেছে, এটা করে তো ধরা পড়বে। তো তার চেয়ে আমি বিএনপির একটা বুদ্ধি দিই, আপনারা ঢাকা সিটিকে আওয়ামী লীগ 2 ভাগ করছে, নর্থ এন্ড সাউথ। আপনারা একটা কাম করেন, আমি একেবারে আপনার চ্যানেলের মাধ্যমে বিএনপিরও বুদ্ধি দিতেছি, হিউজ পরিমাণ দুর্নীতি করতে পারবে তারা। মানে এই দুর্নীতি খায়া সারতে পারবেন, বুদ্ধি দিয়ে দিই আমি। এবং এই বুদ্ধি যদি কার্যকরী করে আমার কিন্তু 1% নইলে দিতে হবে, আগে বিএনপি নেতাদের বলে রাখলাম। সেটা হলো নয়া জিয়া সিটি বানাক ঢাকার বাইরে, নিউ জিয়া সিটি, ঢাকা সিটি জিয়া সিটি বানাক একটা। জিয়া সিটি বললে মানুষ খাবে ভাই, পদ্মার চরে বানান আর যমুনার চরে বানান, টাঙ্গাইলে বানান আর মধুপুর বানান, পৃথিবীর যে বাংলাদেশের যে কোনো অঞ্চলে বানান, ঢাকার আশেপাশে হইলে ভালো হয়। আপনারা জিয়া সিটি বানান, এইখানে আপনি 1 কোদাল মাটি কাটলেই মনে করেন যে 500 গুণ লাভ, একটা খুঁটি কাটলেই, একটা খাম্বা বানাইলেই 1000 গুণ লাভ। একটা ওই যে বালিশ আগে বিএনপির আওয়ামী লীগের আমলে 4000 5000 নাকি লাগতো, নাকি 17000 20000, একটা বালিশ 1 লাখ বেচতে পারবেন, এবার কোনো সমস্যা নেই। এই বালিশের একটা তথ্য দেই ফরিদ ভাই, বালিশের তথ্য দিই একটা। বালিশের যে কাণ্ড করেছিল সে ছিল বুয়েটের ছাত্র দলের সভাপতি, তথ্য দিলাম। কি বলেন? বুয়েটের ছাত্র দলের সহসভাপতি তো আওয়ামী লীগের হওয়ার কথা, কি বলেন? না এটা আসছে, পেপার আসছে, না আজকে পেপার আসছে, পেপার আসছে, না ছাত্রলীগ ছিল। কি বলেন? বালিশ কাণ্ডে বিএনপি করে? না পেপার আসছে, পেপারে আসছে। আপনি দাঁড়িয়ে রেখে মিশা কথা কইতেছেন, ছাত্র দলে বদনাম করতেছেন। বলবেন শুনেন, আমি বিএনপি তারেক রহমানের কি গান্ডু 5টা 6টা উপদেষ্টা রাখছে, তারেক রহমানের উপদেষ্টা যদি আমি হইতাম তাহলে প্রথম জিয়া সিটি করেন, এটা পাবলিক মার্কেটে খাবে, দুর্নীতিতে কোনো সমস্যা নেই। আপনি এই জিয়া সিটি করার মধ্য দিয়ে যা করবেন সব হালাল হয়ে যাবে। আর এক জিয়া সিটি দিয়ে 17 বছর আওয়ামী লীগ যা দুর্নীতি করছে তাদের ভাষায়, তার সাথে আপনি 50 গুণ বেশি করতে পারবেন। ওই জিয়া সিটির মধ্যে বলবেন যেখানে একটা বেহেশতের নহর থাকবে, ওইখানে একটা বেহেশতের নহর আরো ঘোষণা দিবেন। তারপরে বলবেন যে এইখানে কারেন্টের তার থাকবে না, তারপর বলবেন এখানে কোনো খাম্বা থাকবে না, অটো কারেন্ট চলে যাবে। কারেন্ট আনবো কোথা থেকে? লাহোর থেকে ডাইরেক্ট চলে আসবে। অলরেডি আবিষ্কার হয়ে গেছে, বিজ্ঞানীরা বানাই ফেলছে যে তার সারা কারেন্ট আসবে, মাটির নিচে দিতে হবে না। ওই ঘোষণা দিয়ে দেন, যা ইচ্ছা তাই করতে পারবেন। আর একটা জিয়া স্যাটেলাইট, ক্যাসিনো না ওটা তো ক্যাসিনো তো থাকবেই, ওটা তো জিয়া সিটি ক্যাসিনো ছাড়া না, আপনি দেখি কিচ্ছু বুঝেন না। হ্যাঁ, জিয়া সিটি ক্যাসিনো ছাড়া হবে? কি বলেন আপনি? ওটা তো বোনাস। শুনেন, আরেকটা হলো বাংলাদেশের আকাশ জিয়া স্যাটেলাইট বানায় হলে একেবারে 100টা জিয়া স্যাটেলাইট বানায়, একটা খালেদা জিয়া, একটা জিয়া, একটা কোকর নামে, একটা তারেক রহমানের নামে, একটা তারেক রহমানের কন্যার নামে, একটা বইয়ের নামে, আর একটা কাজের বেটি ফাতেমা, আর একটা হলো বিড়াল আছে না, যে নাকি বিড়াল নামে একটা স্যাটেলাইট ঘোষণা দেয়। এগুলো প্রকল্প করলে একটা পয়সা আর পয়সা, কেউ কিছু বলবে না, আমি গ্যারান্টি দিলাম আপনাকে। কারণ জিয়া সিটি মানে কি, সেইখানে সুইপার থেকে শুরু করে সুপারস্টার বানাইতে পারবেন, সব খাইতে পারবেন।
যা মন চায় প্রজেক্ট খেতে পারবেন, কেউ কিছু বলতে পারবে না, কারণ ক্ষমতাই নেই। বুদ্ধি দিলাম। ফরিদ এইবার ভাই, আসি। ফরিদ ভাই, আমি একটু অন্য একটা প্রসঙ্গে যেতে চাই, সেটা হচ্ছে বললাম, এরা বউ জামাই মিলাই ফ্রড মাজাহার, এই চিঙ্কু বামে আজম আর এই ফরিদা আক্তার নাকি ফরিদা আক্তার, এই এক সুধীর ভাই আর এক সুত মারানি বাংলাদেশের মানুষকে যেভাবে ভোদাই বানাইছে দেখেন। এ বলতেছে, প্রথমে কি বললো, আমরা আমরা চুক্তি ঠেকাইতে পারি নাই, এই ফরিদা আক্তার বলছে। তারপরে সে এখন কি বলতেছে যে এটা বিএনপি জামাত শব্দ স্বাক্ষর করেছে পর্দা, কিন্তু তারপরেও এখন কারো জজবাজ এত না জাগে না। এই ফ্রড মাজার বলতেছে এখন আমেরিকার হাতে রিজিম, এখনো তাদের হাতে। এই কথা তো আমরা বলেছি 5ই আগস্টে যে একটা রিজিম চেঞ্জ, শেখ হাসিনা সরকার উচ্ছেদ করেছে বহি শক্তি, বিদেশি শক্তি, এই কথাটা তো আমরা বলেছিলাম। তখন আমরা খারাপ হয়ে গেছিলাম। এখন এখন এই যে আমার ভাবির পোলাদের মানে ওরা সবাই ভাড়াটিয়া খেটেছে, তাই না ফরিদ ভাই? ওরা কি সবাই ভাড়াটিয়া খেটেছে যাদেরকে আমরা দেখলাম? ভাড়াটিয়া না, এরা গোলাম ইবনে গোলাম, এই কথাগুলো তো আমরা বলেছি। এখন এদের যদি 500 বার করে দিনের মধ্যে জুতা মারেন তাও তো শেষ হবে না। তারপর এদের বিরোধিতা কেন করে না? কারণ আমরা নাই পীর, সরসিনার পীর, চামড়া নাই পীর তো বলেই দিছে যে ভারত ছাড়া যাহাকে ইচ্ছা তাহাকে দিয়ে দেন, তাদের কোনো আপত্তি নেই। তো বাংলাদেশের মানুষের যারা এখন ক্ষমতায় এবং সরকার, একটা প্রশ্ন অ্যাড করে দিতে যাচ্ছি এটার মধ্যে। না, আমার বক্তব্য শেষ, এখন আপনি বলেন। না না, আপনার বক্তব্য এটা আপনারা দিতে হইব, আপনি বক্তব্য আপনি দিবেন। আমি পয়েন্টটা ধরা দিচ্ছি যে ফরহাদ মাহমুদ যে বললো যে যুক্তরাষ্ট্র রেজিম চেঞ্জ করছে, তারা আগেও ক্ষমতা ছিল, এখনো ক্ষমতায় আছে, মানে ইউনুস বা যারা ছিল তারা হলো আমেরিকার যে চোর হিসাবে কাজ করছে, তারা সংগ্রাম ছিল, এখনো ক্ষমতায় আছে। এখন কি ওনার কি কথা কি এটা কি বোঝাচ্ছে যে বর্তমান যারা ক্ষমতা চালাচ্ছে তারা আমেরিকার লোক? এই কথাটা আপনার এটা হলো ব্যাখ্যা চাচ্ছি ওনার কথার সাথে এটা কি মিল কিনা। না না না, উনি তো সেটা আপনি যা বলেন উনি তো তাই বলছে যে আমেরিকায় এখন ক্ষমতায়, তাই আপনি পররাষ্ট্রমন্ত্রী তো যে যিনি ডক্টর খলিলুর রহমান, তিনি তো ইউনুস সরকারেরই লোক। মন্ত্রী পরিষদ সচিব যিনি, তিনিও তো ইউনুস সরকারেরই লোক। ইউনুস সরকারের ফুল সেটআপই তো আছে, হাতে গোনা কয়েকটা মন্ত্রী এখন আমাদের বর্তমান সরকার বসাইছে, তারা কারা তাও তো জানি না। মজার বিষয় হলো এখন কারো জজ বা কারো চেতনা জাগে না। এখন জামাত না করে না কেন? খলিলুর রহমান যখন বলেছিল ব্লেজার খলিল একটু চেও চেও করেছিল, যে মুরগির বাচ্চা আছে না, একদিন হলে চেও 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 করে মুরগির বাচ্চা, ওইরকম চেও চেও করছে। কই আমার ভাবির বলারা তো প্রতিবাদ করে না, যারা দায়িত্ব ছিল না, ওরা চুক্তি করে নাই। এখন জামাত তো প্রতিবাদ করে না, বিএনপি তো প্রতিবাদ করে না, বিএনপির মন্ত্রী তো বলেছে প্রতিবাদ করবো কেমনি। এরা যে পাট পারে, এমনি তো মুসলেখা সরকার নাম দেই নাই আমি, চাই শুধু কুর্সিটা দাও। তারপরে তার তার মা, এদের মা খালারে যদি হাঙ্গা করতো কাগজপত্র ছাড়া, তাও সমস্যা থাকতো না। এদের শুধু ক্ষমতা চাই, পেয়ে গেছে। এদের ওই যে মির্জাফর কি বলছিল, ইংরেজ কি বলছিল, যাত্রা দেখেন নাই, মির্জাফর আলী খান এই মসনদ আপনারই থাকবে, আমরা শুধু ব্যবসা করিব। করতেছে এখন, বুঝতে পারছে? তারা এই করতেছে, এখন তারা ক্ষমতা দিয়ে তারা ব্যবসা করে নিতেছে। মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ব্যবসার জন্য এখানে বাংলা এসেছিল, সেই ব্যবসার চুক্তি আবার আমেরিকার সাথে করে সেই ইস্ট ইন্ডিয়া কোম্পানি রূপে আমেরিকা এখন এসে আবার আমাদেরকে দখল করেছে। সেই দ্বৈত শাসন যেটা ছিল যে বাংলার মির্জাফর কর আদায় করে, সেই করের টাকা প্রতি বছর কর দিতে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। জি 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 জি, সেই জন্যই তো আপনার 1 টাকার কম 3 টাকায় কিনবেন। তারপরে আপনার গরু নারী ঘুরিয়ে আনবেন, মুরগির নারী ঘুরিয়ে আনবেন, গিদরের গোস খাবেন। ওইটাই তো বললাম যে মির্জাফর আলী খান যাত্রা ডায়লগ আর দিয়ে বলেন, দর্শকের কাছে টেনে নিতে আলাদা। একটা পয়েন্ট দিতেছি আজকে, ওই যে আপনার যে ওই যে আমাদের ডাক্তার জাহিদ সাহেব, আপনার যে কি লাগে কালু, মানে খালু না ভাই লাগে জানি কি, যে ডাক্তার জাহিদ উপদেষ্টা, উনি কিন্তু বলছে যে আচ্ছা আমি পয়েন্ট দিই, উনি আজকে বলছে যে এই যে ইয়ার মাংস, শুয়োরের মাংস আমদানি করে তাতে সমস্যা কি? আমদানি যারা খাবে আমদানি গরু মাংস, শুয়োর মাংস খাওয়ার তো লোক আছে, এরা খাবে বলছে। শিবসেনারা বলছে, এইটা অমিত শাহ বলছে, এই নিউজ আমরা, এটা মিথ্যা কথা। কি বলেন, মুসলমান ভাই ভাই না, কি বলেন আপনি? পাকিস্তান ইসলামী পাকিস্তান আমার এক ইসলামী আমিরাতের হামলা করতে পারে না? মিথ্যা, গুজব, হইতে পারে না।
এটা হইতে পারে, কি বলেন, মিথ্যা হইতে পারে। এইটাই হলো বাংলাদেশ ডায়লগ। মানে এখন আর জজবাব, আফগানিস্তানের মানুষকে হত্যা করছে পাকিস্তান, পাকিস্তান তার দেশের বেলুচিস্তানের মানুষকে হত্যা করছে। তারপরে আমাদের ওই যে মন্ত্রী, শিক্ষামন্ত্রী গিয়ে ওখানে চরম এক শিক্ষা নিয়ে আসছেন, উনি খুবই মুগ্ধ, মানে উনি এত খুশি, এত প্রাণ চঞ্চল হয়ে সেখান থেকে ফিরে এসে বক্তব্য দিয়েছেন যে আমি খুবই মুগ্ধ পাকিস্তানের এই উন্নয়ন দেখে। এতদিন পরে সেখানে পাকিস্তানে যেতে পেরেছে, আহা, দিলটা दिल दिल बेताब था, बेचैन था पाकिस्तान जाने के लिए, घूम के आने के बाद दिल কি বলবো, পাক পাক हो गया, पाकिस्तान हो गया। তো এটা তো হবেই, ঠিক আছে, দিল খুশ हो गया, मुगम्बो खुश हो गया, मुगम्बो खुश हो गया पाकिस्तान जाने के बाद। পেয়ারা পাকিস্তান এতদিন দিলে ছিল, এখন সেখানে জেলে দেখেন মাটি গুলা খাইছে কিনা কিছু, ওইখানে একটু পাকিস্তানিদের মুতো খাই আছে কিনা, গু খাই আছে কিনা একটু জিজ্ঞেস করেন তো। পাকিস্তানে নাকি আবার গাঁদা উৎপাদন প্রথম, তো গাধা সাইটা সুইটা খাই আসছে কিনা, পবিত্র গাধা তো পাকিস্তানের না। তো। এই যে বিশাল অঙ্কের মুসলমানদেরকে যে আফগানিস্তানের মেরে ফেললো, কই বাংলাদেশে তো কেউ একটা প্রতিবোধ করলো না যে আরে আমাদের ভাইদেরকে মেরে ফেলছে। আরে হেফাজত তো বললো না, চরমোনাই তো বললো না, যারা আফগানিস্তানকে ফলো করে হেফাজত, আরে মামুনুল হক ভারতের মুসলমানেরা না হইলো বাংলাদেশের, ওরা গুজব ছড়ায় ভারতে নাকি মুসলমানদেরকে কচুকাটা করতেছে, অথচ ভুয়া খবর সব। ভারতের মুসলমানরা এটা কেবল তাদের ভাই, বাংলাদেশের চরমোনাই, সরসিনা, চামরা নাইট, জামাত, হেফাজত, বিএনপি এবং কমিউনি লীগের ভাই হলো ভারতের মুসলমান। আফগানিস্তানের মুসলমান তো চুদির ভাই, বেলুচিস্তানের মুসলমান তো চুদির ভাই, উইঘুররা তো চুদির ভাই, ইয়েমেনিরা চুদির ভাই, সুদানিরা চুদির ভাই, ওইগুলো মুসলমান ভাই বোন। মুসলমান হলো কেবল ভারতের মুসলমান, আর হলো গাজার মুসলমান হলো ভাই, আর সব চুদির ভাই। তাই প্রতিবাদ করবে না কেন করবে, কি কারণে করবে? তার উপর আবার আফগানিস্তান ইদানিং নরেন্দ্র মোদী পীড়িত করে। এখন তো আফগানিস্তান, আমি বলছি না আপনাকে, আমি পোস্ট দিয়েছিলাম এবং বলেছিলাম যে খোদ স্বয়ং আল্লাহ, ফেরেস্তা না, নবী রাসূল না, জিবরাইল না, খোদ আল্লাহ স্বয়ং যদি পৃথিবীতে নাই মাইসে ভারতের পক্ষে নেয়, বাংলাদেশ আর পাকিস্তানের মুসলমানরা নাস্তিক হয়ে যাবো, আল্লাহরে মানি না, সব ইহুদি হয়ে যাবো, খ্রিস্টান হয়ে যাবো, প্রয়োজনে হিন্দু হয়ে যাবো, বুঝতে পারছেন? তাও ভারতের পক্ষ নিলে আল্লাহরে তারা স্বীকার করবে। তো আফগানিস্তানে এখন নরেন্দ্র মোদীর সাথে প্রীতি, এটা বাংলাদেশের এখন তো সব চুতির ভাই হয়ে গেছে। ফরিদ ভাই যেভাবে বলছেন ভারত কেন তাদের এত শত্রু, এর কারণ কি? ভারতের প্রতি তাদের এত বিদ্বেষ কেন? ভারত কি ক্ষতি করতেছে? দুইটা ক্ষতি করে নাই তো, দুইটা কারণ। উপকার করছিল, মানুষ কোনোদিন তার সাথে বিরোধিতা করে যে ক্ষতি করে? পাকিস্তান 30 লক্ষ হত্যা করছে, অগণিত মা বোন খালারে, ওই ভাষাটা হাদি করে দিছে, মা বোন খালার হাতি ফাটাই ফেলাইছে, তার নিয়ে সমালোচনা নাই। কিন্তু 1 কোটি মানুষের, বাংলাদেশের মানুষের খাওয়াইছে, এটা ভারতের ভুল হয়েছে। মুক্তিযুদ্ধের ট্রেনিং দিয়েছে, অস্ত্র দিয়েছে, লজিস্টিক সাপোর্ট দিয়েছে, কূটনৈতিক সাপোর্ট দিয়েছে, নিজেদের 19,000 সৈন্যের বলিদান দিয়েছে। উপকারের বাংলা প্রবাদ আছে না, উপকারীর এই বাগে খায়। পাকিস্তানের মতো যদি উনি তখন সাথে সাথে এই চিকেন নেকটাকে এলিফেন্ট নেক বানায় নিত আর চিটাংরা নিয়ে নিত, নিয়ে তোরা স্বাধীন থাক, তাহলে ঠিক হইতো। অথবা বঙ্গবন্ধু যদি 10 বছর সৈনিক থাকতে বলছিল, ওটা যদি সরায় না দিত, তাহলে জাত হয়ে যেত। অথবা এই দেশটাকে স্বাধীনই না করতো, থাকতো পাঞ্জাবিদের চাপরাশি, বিহারিদের কামলা, স্যান্ডো গেঞ্জি আর গামছা আর আপলঙ্গি বিন্দে ঘুরতো, আর রেলগাড়িতে টিকিট করে দাঁড়ায় থাকতো, আর বিহারিরা টিকিট না কেটে শুয়ে থাকতো, তাহলে জাত ঠিক আছিল, এই বাঙালি মুসলমান, তাহলে ঠিক হতো। এত স্বাধীন করাটাও এখন দেখি ভুল হয়েছে। পাকিস্তানের পক্ষে তারা থাকবে, কারণ পাকিস্তান যে পয়দা করেছে ধর্ষণ করে, কেউ চেতনায় ধর্ষিত হয়েছে, কারো সত্যি সত্যি ধর্ষণ করেছে, তারা তো বসে নাই, তারা তো তাদের গানে গাইবে। সেই জন্যই পাকিস্তানের পক্ষে তারা থাকবে, কারণ পাকিস্তান কি করছে, ওই যে পাকিস্তান আফগানিস্তানের সব কচুকাটা করলে ওরা পাকিস্তানের পক্ষেই থাকবে। যে জাতি নিজের মা বোনকে ধর্ষণ করলে, নিজের উত্তর পূর্ব সুরীদের হত্যা করার পরেও তার পক্ষে নেয়, সে আফগানিস্তানে হত্যা করলে তার পক্ষে নেবে? 25,000 ব্ল্যাক সেপ্টেম্বর, 25,000 ফিলিস্তিনি মেরে ফেলছিল পাকিস্তান। আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের জানেই না ইতিহাস, কারণ মসজিদ এটা বলে না। বাংলাদেশের মানুষ ইতিহাস কোথায় পড়ে জানেন? শিবিরের কোচিং সেন্টারে একটু উন্নত হয়েছে, আর হইলো যে মসজিদের মৌলবী কি কইছে, জীবনে পড়ে না। তো আপনি দেখেন তো বাংলাদেশে 100টা মুসলমানের জিজ্ঞেস করেন যে পাকিস্তান যে 25,000 ফিলিস্তিনি মারছে জানার কম কিছু যাই না, ওগুলো মূর্খ লোকের কথা বাদ দেন, বুয়েটে পড়ে,
ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ে, সবচেয়ে ভালো ছাত্র, মেধাবী যারা মার্কে একেবারে সবচেয়ে বেশি, তারা জিজ্ঞান জানো কেউ? না তো, এটা জানি না তো, ওটা জানি। কিন্তু কিন্তু একটা জিনিস জানে যে ভারত কবে কোথায় কি করছে এগুলো মুখস্থ, 4000 মাইল দূরে, ওগুলো সব তারা জানে কোথায় কি করছে, ওগুলো মুখস্থ না হলেও তারা বানায় বানায় বলবে, সমস্যা নেই। কিন্তু এটা জানবে না। পাকিস্তানের কোনো সমস্যা তারা জানে না। পাকিস্তান যে পর্ণ দেখায় পৃথিবীতে কত নম্বর এটা জানে না। পাকিস্তানে যে সব সমকামী কত পার্সেন্ট এটা জানে না। পাকিস্তান যে ভিখারিস্তান তার অপর নাম এটা কেউ জানে না, এগুলো তারা জানে না। পাকিস্তান যে সারা পৃথিবীতে, পাকিস্তান পৃথিবীর একমাত্র রাষ্ট্র যারা পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান মেরেছে। আপনি বলেন তো ইসরায়েল 30 লাখ কয় লাখ লোক মারছে? আপনি দেখেন ইসরায়েল কত, তাদের হিসেবে 48 সাল থেকে মারতে মারতে আসতেছে, কয় লাখ হয়েছে? 3 লাখ হিসাব পাবেন। এরা তো 9 মাসে 3 লাখ 30 লাখ মেরে ফেলছে। বেলুচিস্তানের তো 5-6 লাখ মেরে ফেলছে। আফগানিস্তানে তো প্রথম রোজার দিনই 1 বছর শিশু 70 বছরের বৃদ্ধ মারছে। তখন কোন সিংহ বামেরও আসমান কাঁপে না, জমিন কাঁপে না, কোন মর্দে মুজাহিদেরও জমিন আসমান কাঁপে না। কেবল ভারতের গন্ধ, ভারতের স্যান্ড, ভারতের গন্ধ আর ইসরায়েলের গন্ধ না পেলে কারো জোশ জাগে না। এটা হলো আমাদের মুসলমানদের সমস্যা। হলো দুইটা, একটা হলো ভারত হিন্দু রাষ্ট্র, যদি 25 কোটি মুসলমান থাকে, আর একটা হলো ভারত আমাদের 71 সহযোগিতা করছে। এটা হলো তাদের গোসা, তাদের বাপ দাদার পেয়ারে পাকিস্তানটাকে ভেঙে ফেলেছে। এই বেদনা তারা বলতে, এই তাদের আব্বারা 93,000 সৈন্য নিয়ে মাপ চাইছে, পায়ে ধরে কান্নাকাটি করে চলে গেছে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে পৃথিবীতে সবচেয়ে বড়, সবচেয়ে বেশি সৈনিক আত্মসমর্পণ করেছে। এটা কি মানা যায়? এই বেদনা তারা, তাই ভারত বিরোধী তাদের করতেই হবে, করবে, ভবিষ্যতেও করবে। ধন্যবাদ। জি, রফিক ভাইকে দিয়ে শেষ করো। রফিক ভাই, এই যে আফগানিস্তানে